প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এ। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন সময় এই আসরে স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো কখনো স্কুল এবং কলেজ একসাথে দেখেছেন। আজকে আপনারা দেখতে যাচ্ছেন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক। মূলত বাংলাদেশ টেলিভিশনের বিতর্কের আসরে এটিকেই ধরা হয় সর্বোচ্চ আসর। যুক্তির বহমান ধারায় আপনাদের মূল্যবোধকে জাগ্রত করার জন্য আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে এই বিতর্ক আয়োজন করে থাকি। প্রিয় দর্শক, আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে তরুণ প্রজন্মই পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। প্রিয় দর্শক, যে দুটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে বিতর্কের দ্বৈরথে লিপ্ত হচ্ছেন তারা হচ্ছেন পক্ষ দল ডক্টর এম এ রশিদ হল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমরা চলে যাচ্ছি তাদের সাথে পরিচিত হতে। প্রথমেই পক্ষ দলের সাথে পরিচিত হয়ে নেব। আমি মোহাম্মদ জামশুদুল ইসলাম রাহাত, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে 3য় বর্ষে। আমি মোহাম্মদ ফাহিম ফয়সাল, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগে। আমি ফাহিম ফয়সাল মুনিম, পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগে 3য় বর্ষে। এবারে আমরা পরিচিত হব বিতার্কিকদের সহযোগিতার জন্য যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদের সাথে। আমি আব্দুল্লাহ আল মোহতাসিম, যন্ত্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি খালিদ হোসেন, 3য় বর্ষ, তড়িৎ প্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি নাজমুল আলম মাহিন, 2য় বর্ষ, কেমিকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আমি মোহাম্মদ হামিদ খান, প্রথম বর্ষ, তড়িৎ কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এবারে আমরা পরিচিত হব বিপক্ষ দলের বিতার্কিকদের সাথে। আমি মুজাহিদুল ইসলাম জয়, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, 2য় বর্ষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমি এম এন মুস্তাফিজুল ইসলাম ইমন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, প্রথম বর্ষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমি সুমাইয়া আক্তার, আইন ও বিচার বিভাগ, 2য় বর্ষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। এবারে আমরা পরিচিত হয়ে নেব বিপক্ষ দলের বিতার্কিকদের সহযোগিতার জন্য যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদের সাথে। আমি নিশাত জমাদ্দার, ইংরেজি বিভাগ, 2য় বর্ষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমি মাহফুজ আহমেদ, অর্থনীতি বিভাগ, 3য় বর্ষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমি তাবাসসুম বিনতে বানিন্দু আশা, আইন ও বিচার বিভাগ, 3য় বর্ষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। আমি খালিদ আহমেদ, ইংরেজি বিভাগ, 3য় বর্ষ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নিলাম পক্ষ এবং বিপক্ষ দলের সাথে এবং একই সাথে তাদের সহযোগিতার জন্য যারা এসেছেন তাদের সাথে। বিতার্কিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদেরকে সর্বমোট 17 মিনিট প্রদান করা হবে। এই 17 মিনিটের কত মিনিট আপনারা তত্ত্ব এবং তথ্য প্রয়োগে ব্যবহার করবেন এবং কত মিনিট যুক্তি খণ্ডনে ব্যবহার করবেন সেটি নিতান্তই নির্ভর করছে আপনাদের উপর। আপনারা চাইলে আপনাদের অতিরিক্ত বিতার্কিকদের মধ্য থেকে যে কাউকে ব্যবহার করতে পারেন যুক্তি খণ্ডন পর্বে। আপনাদের নির্ধারিত সময় শেষ হওয়ার 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত এবং নির্ধারিত সময় শেষ হলে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। প্রিয় দর্শক, এবার সম্মানিত বিচারকদের আসন গ্রহণের পালা। বিচারকদের রায়ে আজকে পক্ষ এবং বিপক্ষ দল থেকে একজন সেরা দল নির্বাচিত হবে এবং একজন সেরা বিতার্কিকও নির্বাচিত হবে। দর্শক, প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় বিচারক জনাব সালমা আক্তার মিশনকে, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব রথীন্দ্রনাথ দত্তকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল হককে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক এবং পেশাগতভাবে তিনি একজন ব্যাংকার। বিজ্ঞ বিচারক মণ্ডলী একজন বিতার্কিককে তাদের উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ ও খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করেই নম্বর প্রদান করবে ব্যালটের মাধ্যমে। দর্শক, এবার আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে।
যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যায়ন বক্তব্যও রাখবেন। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য ডেকে নিচ্ছি জনাব FH আরিফকে, প্রাক্তন বিতার্কিক ও সদস্য জাতীয় রাজস্ব বোর্ড। সম্মানিত সভাপতিকে সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। বিতর্কের আসরে সকলকে স্বাগত জানাচ্ছি এবং প্রথমেই বক্তব্য রাখবে পক্ষ দলের মোহাম্মদ জামশেদুল ইসলাম রাহাত। সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের যে বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে তরুণ প্রজন্মই পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। প্রতিটি প্রবন্ধের সংজ্ঞায়ন করে যাচ্ছি। তরুণ প্রজন্ম বলতে বোঝাচ্ছি আমরা নবযৌবনযুক্ত, সজীবতা, উদ্দীপনা এবং জীবনশক্তিতে ভরপুর এবং বাংলাদেশের যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছরের অন্তর্গত যে জনগোষ্ঠী রয়েছে তারা হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা হতে পারে সদ্য পেশায় নিযুক্ত গ্র্যাজুয়েট। এবং এই তরুণ প্রজন্মের কয়েকটি অনন্য গুণ রয়েছে। তার মধ্যে 1 নম্বরটি হলো নতুনকে জানার আগ্রহ এবং স্পৃহা, 2 নম্বরটি হলো মেধার সমন্বয়ে এবং চিন্তার সমন্বয়ে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা, 3 অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে তার বলিষ্ঠ বাকস্বাধীনতার চর্চা, এবং 4 প্রযুক্তির ক্রমাগত বিবর্তনকে মেনে নিয়ে তার সাথে যুগোপযোগী আচরণ এবং প্রয়োগ করা। এবং বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বলতে বোঝাচ্ছি উন্নয়ন কেবলই অর্থনৈতিক নয়, উন্নয়ন বলতে আমরা সামাজিক উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন তিনটিকেই আমরা প্রকাশ করছি। এবং ধারাবাহিকতা বলতে বোঝাচ্ছি এই উন্নয়নগুলো টেকসই হবে এবং দীর্ঘমেয়াদী হবে এবং মানুষকে সে অনুযায়ী সেবা দিবে। আমরা মনে করি যে তরুণরা এমন একটি সুনির্দিষ্ট জীবনী শক্তি ধারণ করে যার মাধ্যমে তারা 5 ধরনের ভূমিকা দিতে পারে এবং এই 5টি যুক্তি আজকে আমাদের দল প্রমাণ করে যাবে। প্রথম যুক্তিটি হলো তরুণদের উদ্ভাবনী এবং উদ্যোগী ভূমিকা দেশীয় জাতীয় অর্থনীতিতে যথেষ্ট পরিমাণে অবদান রাখে। কিভাবে? আমরা দেখতে পেয়েছি তরুণদের মধ্যে সবসময় নতুন কিছু করার চেষ্টা এবং নতুন উদ্যোগ নেওয়ার যে স্পৃহা, সেই স্পৃহাটি কাজ করে। এর মাধ্যমে আমরা দেখতে পারি বাংলাদেশে কিভাবে উদ্যোক্তাদের সংখ্যা কিংবা স্টার্টআপের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। যে মুহূর্তে উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি পায় সেই মুহূর্তে কর্মসংস্থান বৃদ্ধি পায়। কর্মসংস্থান বৃদ্ধি পেলে মানুষের সেবা পাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। সেবা পাওয়ার প্রবণতা বৃদ্ধি পেলে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বৃদ্ধি পায়। অর্থনৈতিক লেনদেন আমাদের জাতীয় জিডিপিতে অবদান রাখে এবং দেশের অর্থনৈতিক কাঠামোকে সুসংগঠিত করে। এবং এই সব কিছুর মূল ভিত্তিপ্রস্তর এটি যে তরুণ প্রজন্মের এই নতুনকে জানার এবং নতুনকে প্রয়োগ করার যেই প্রজন্মগত ধারণাটি রয়েছে বা ইচ্ছাটি রয়েছে তার মাধ্যমে। 2 নম্বর, মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আমরা মনে করি তরুণদের যেই ভূমিকা সেটি শুধুমাত্র উদ্যোগী কিংবা উদ্ভাবনী নয়, সেটি রাজনৈতিক এবং সামাজিকও হতে পারে। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখে এসেছি কিভাবে 52 ভাষা আন্দোলন, 71 স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং 90 দশকের স্বৈরাচারী পতন আন্দোলনের মতো বড় বড় রাজনৈতিক আন্দোলন ঘটেছে। 3 নম্বর আর্গুমেন্ট, আমরা মনে করি এই তরুণ প্রজন্মের প্রযুক্তিগত ভূমিকাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দেশের জাতীয় উন্নয়নের জন্য। এই প্রথম লেয়ারটি হবে মাননীয় সভাপতি, তরুণরা গবেষণা খাতে অনেক বেশি পরিমাণে ভূমিকা রাখতে সক্ষম। এবং 4 নম্বর, আমরা মনে করি নীতি নির্ধারণী, পলিসি মেকিং এবং পরিকল্পনা নিশ্চিতকরণে তরুণ জনগোষ্ঠীর ভূমিকা অনেক বেশি। অর্থাৎ আজকে আপনি যখন প্রযুক্তির কথাবার্তা বলেন তখন প্রযুক্তিগত যে অভিযোজন অর্থাৎ প্রযুক্তির বিবর্তন এবং ক্রমাগত উন্নয়নকে মেনে নেওয়ার যে প্রবণতা সেটি তরুণ প্রজন্মেরই সবচাইতে বেশি সর্বাধিক পরিমাণে রয়েছে। এবং 5 নম্বর আর্গুমেন্টটি হলো পরিবেশ সচেতনতা এবং SDG গোল বাস্তবায়নে তরুণ প্রজন্মের ভূমিকা। অর্থাৎ আমরা দেখতে পাই বৈদ্যুতিক গাড়ির মতো একটি জিনিস যেটি কিনা খুব বেশি বিপ্লবী হতে পারে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য এবং জাতীয় প্রেক্ষাপট অনুযায়ী অনেক নতুন হতে পারে, সেটির একটি প্রজন্মগত চিন্তা চেতনার পার্থক্য বিদ্যমান থাকে। অর্থাৎ আমাদের পূর্ববর্তী প্রজন্মের যারা অলরেডি অনেক বেশি প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন তাদের মধ্যে এই প্রবণতাটি থাকতে পারে যে আমরা আসলে বৈদ্যুতিক গাড়ির মতো একটি বিপ্লবী ধারণা যেটি কিনা আমার অনেক বেশি অর্থনৈতিক ব্যয় কিংবা অনেক বেশি নতুন সিদ্ধান্ত নেওয়া লাগবে, সেই সিদ্ধান্তটা আমি নিব কি নিব না। কিন্তু এই ধরনের বিপ্লবী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি তরুণ প্রজন্ম সবসময় এগিয়ে থাকে এবং তারা এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবেশের জন্য কার্বন নিঃসরণ কমানো কিংবা বৈদ্যুতিক গাড়ির মতো যেটি কিনা অনেক বেশি পরিবেশ বান্ধব কিংবা হচ্ছে গিয়ে শিল্প কারখানায় আপনি অনেক বেশি বর্জ্য নিষ্কাশন প্রযুক্তিগুলো গ্রহণ করবেন, এই ধরনের বিপ্লবী যে প্রযুক্তি গ্রহণের যে প্রবণতাটুকু, এই প্রবণতাটুকুর জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রয়োজন, তরুণ প্রজন্মের বাকস্বাধীনতাকে প্রয়োজন এবং তরুণ প্রজন্মের অসম্ভবকে সম্ভব করে নতুন জিনিস নিয়ে আসার স্পৃহাকে প্রয়োজন। ধন্যবাদ সকলকে। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা মুজাহিদুল ইসলাম জয়। সময় 5 মিনিট। এখন আমার একটি গতি, একটি আমার দিক। ফেসবুকেতে চ্যাটিং করে হচ্ছি সামাজিক,
অনেকে আবার বীর সেনানী, কাঁধে অস্ত্রশস্ত্র, আমি হব তাদের মতো, এই যে আমার লক্ষ্য, বাকি সব গোল্লায় যাক, ভাইরাল হয় মুখ্য। আর ঠিক এই যখন আমার বর্তমান তরুণ প্রজন্মের অবস্থা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে তরুণ প্রজন্মই পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। তীব্র বিরোধিতার সঙ্গে বিপক্ষে অবস্থান করে মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। প্রতিপক্ষে অস্পষ্ট সংজ্ঞানের বিপরীতে একটি সংজ্ঞান করছি, তারা ই প্রত্যয় দিয়ে কাউকে নির্দিষ্ট করে জানে, সেখানে আমরা ধরে নিচ্ছি যে ই প্রত্যয় বলতে তারা তরুণ সমাজকে মুখ্য অথবা প্রধান বলে দাবি করছেন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, যেখানে দেশের মোট জনসংখ্যার মাত্র 25% তরুণ প্রজন্ম, সেখানে বাকি 75% প্রজন্মকে প্রতিপক্ষ বাদ দিয়ে ঠিক কী করে উন্নয়ন করবেন, আর একে আমরা প্রহসন ছাড়া আর কিছুই বলতে পারছি না। একটি বৃহৎ জনগোষ্ঠীকে গৌণ করে কখনোই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব নয়। আর ঠিক সেখানেই আমরা মনে করি তরুণ প্রজন্ম নয়, বরং সুনাগরিকরাই পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজকের বিতর্কটি উন্নয়ন অর্জন নিয়ে নয়, বরং এর ধারাবাহিকতা রক্ষা করা নিয়ে। আর এই ধারাবাহিকতা রক্ষা করতে কিছু বিষয় গুরুত্বপূর্ণ। তা কি? প্রথমত সমস্যা অনুধাবন করা, পর্যালোচনা, পরিকল্পনা করা, বাজেট প্রণয়ন করা, যোগাযোগ ব্যবস্থার বিকাশ, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা। আর এখন এই বিষয়গুলো ধারাবাহিকতা কাদের মাধ্যমে এবং ঠিক কোন প্রক্রিয়ায় আমরা বাস্তবায়ন করব, সে বিষয়ে আমার দলীয় রূপরেখা প্রণয়ন করছি। যেখানে আমার প্রতিপক্ষ বন্ধুরা এই প্রত্যয় দিয়ে কাকে কিছু বলেননি বা তারা কেবলমাত্র তরুণকেই বোঝাতে চাচ্ছেন, ঠিক সেই জায়গায় আমরা বলতে চাই উন্নয়নের মতো বৃহৎ একটি বিষয় কখনো মাত্র একটি প্রজন্মকে দিয়ে বাস্তবায়ন করা যায় না। একটি দেশের উন্নয়ন অত্যন্ত বৃহৎ, যে একটি প্রজন্ম কখনোই এখানে মুখ্য ভূমিকা পালন করতে পারবে না। তাহলে প্রশ্ন আসতেই পারে, কারা পারে? আমরা বিশ্বাস করি একজন দক্ষ, অভিজ্ঞ এবং নিষ্ঠাবান, সর্বোপরি একজন সুনাগরিকই পারেন একটি দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। তবে তিনি হবেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, উন্নয়নমূলক কাজে কর্তৃপক্ষকে সাহায্য করবেন, নাগরিক দায়িত্ব পালনের সোচ্চার, মৌলিক অধিকার রক্ষায় সচেতন এবং অবশ্যই প্রযুক্তি সচেতন। এছাড়াও দেশের নিরাপত্তা ব্যবস্থা, যথাযথ আর্থিক পরিকল্পনা এবং কূটনৈতিক সম্পর্ক একটি দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সমভাবে গুরুত্বপূর্ণ। এবার নজর দিচ্ছি আর্থিক ব্যবস্থার উপর বা আর্থিক পরিকল্পনার উপর। বিগত দিনে ইকোনমিক জোন নির্মাণ, শুল্ক হ্রাস এবং কিছু ক্ষেত্রে মওকুফ, ঋণ সুবিধা এবং মাঝারি ও বৃহৎ শিল্পে বিনিয়োগ, এর মাধ্যমে সর্বোপরি একটি শিল্প বান্ধব অর্থনৈতিক ব্যবস্থা নির্মাণের সুফল কিন্তু আমরা এখন দেখছি। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বন্ধুরা কি কোনোভাবে পারতেন যে তাদের তরুণ প্রজন্মকে দিয়ে এমন একটি ব্যবস্থা দাঁড় করাতে এবং সেই উন্নয়নটিকে বজায় রাখতে? আমার প্রতিপক্ষ বন্ধুরা বেশ ঘটা করে তরুণদের সক্ষমতার বিষয়টির কথা বলে গেলেন, কিন্তু তারা সেই মুদ্রার উল্টা পিঠটি এখনও দেখেননি। চলুন, কি আছে সেই উল্টো পিঠে? 18 কোটি জনসংখ্যার বাংলাদেশে 40% তরুণ নিষ্ক্রিয় এবং কোনো ধরনের উৎপাদনশীল কাজে সংযুক্ত নয়। বাকি 60%-এর মাঝে 42% বিদেশমুখী এবং বাকি 18% অনেকেই অনভিজ্ঞ, দুর্বল নেতৃত্ব জ্ঞান সম্পন্ন এবং দুর্বল রাজনৈতিক মনোভাব ধারণকারী। আর এই বাস্তবতায় আমার প্রতিপক্ষ কি করে, কোন বাস্তবতায় এবং কার মাধ্যমে তরুণদের দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন, আশা করছি তার উত্তর প্রদান করে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ ফাহিম ফয়সাল, সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে এই বিতর্কের মঞ্চে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য। প্রথমতই কিছু মিথ্যাচার দেখিয়ে যাব যে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষরা করে গিয়েছেন এবং বিতর্ক কিছু জায়গায় ক্লিয়ার করে যাব। প্রথমতই যদি আমি বলি, তরুণ প্রজন্ম ধারাবাহিকতা মেনটেন করবে, তার মানে এই নয় যে তরুণ প্রজন্ম বাদে বাকি যতগুলো প্রজন্ম আছে সবার অবদানকে আমরা অস্বীকার করছি, ব্যাপারটা এটা মোটেই নয়। বাকি সব প্রজন্ম থাকবে, কিন্তু আমরা বিতর্কটি করছি তরুণ প্রজন্মের সক্ষমতা সবচেয়ে বেশি। যতগুলো বৈশিষ্ট্য তিনি দেখিয়ে গেছেন যে আমাদের সুনাগরিকদের এই বৈশিষ্ট্য আছে, আপনি যদি খেয়াল করে দেখেন জামশেদ আপনাকে অলরেডি এই তরুণ প্রজন্মের যে বৈশিষ্ট্যগুলো দেখিয়েছে সবগুলোই মোটামুটি এর মধ্যেই পড়ে যায়। অর্থাৎ তারা সুনাগরিকদের যে বৈশিষ্ট্যগুলো খুঁজছেন তার বেশিরভাগই আমরা তরুণ প্রজন্মের মধ্যে পাই, এবং পাই বলেই আমরা তরুণ প্রজন্মকে নিয়ে বেশি মনোযোগ দিতে চাচ্ছি। যখন আমাদের প্রশ্নটি হচ্ছে বর্তমান
বর্তমান উন্নয়নকে ধারাবাহিকভাবে বজায় রাখা। এবার আসি তারা তরুণ প্রজন্ম সম্বন্ধে কি কি বলে গেলেন। তারা বললেন তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়, তারা বললেন তরুণ প্রজন্ম বিদেশমুখী, তারা বললেন তরুণ প্রজন্ম নিষ্ক্রিয়। এই যে তরুণ প্রজন্মকে নিয়ে এত কথা হচ্ছে, এই তরুণ প্রজন্মকে আসলে কোনো অবদান রাখেনি? আমরা আসি যদি তারা এতটাই নিষ্ক্রিয় হয়ে থাকেন। প্রথমত, তরুণ প্রজন্ম কোভিডকালীন সময় আপনাকে প্রত্যেকটি জেলায় জেলায় ত্রাণ পৌঁছতে সাহায্য করেছে। বুয়েটের মতো জায়গাতে স্বল্প মূল্যে অক্সিজেনের মতো জিনিসপাতি আবিষ্কার করা হয়েছে, এবং জামশেদ আপনাকে আরও অনেকগুলো আবিষ্কারমূলক কথাবার্তা বলে গেছে, তারা একদমই মূল্যায়নই করেননি আমাদের পক্ষ থেকে। আপনি যদি পাঠানোর মতো জিনিস দেখেন, বা আপনি যদি 10 মিনিট স্কুলের মতো শিক্ষার বিপ্লবের মতো জিনিসপত্রগুলো দেখেন, বা শিখর কথা দেখেন, যেটি কয়েকদিন আগেই বেশ শীর্ষ 30টি প্ল্যাটফর্মের মধ্যে একটি হয়েছে, এই প্রত্যেকটি প্ল্যাটফর্মের উদ্যোক্তা তরুণ এবং আমাদের এইজ রেঞ্জের মধ্যেই। আমরা বিশ্বাস করি তরুণদের যে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা বা ঝুঁকি নেওয়ার প্রবণতা, এটা তাদেরকে এগিয়ে দেয় এরকম প্ল্যাটফর্মগুলোতে ঝাঁপিয়ে পড়তে। দ্বিতীয়ত, তাদের মধ্যে আরও একটি বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, যে এই তরুণ প্রজন্ম কখনোই প্রযুক্তি থেকে সরে আসে না, তারা প্রযুক্তিকে ভালোবাসে। এই যে তারা ফেসবুকের কথা বলছেন, যেখানে তরুণ প্রজন্ম সারাদিন কাটাচ্ছে, সেই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ইউজ করেই তরুণ প্রজন্মরা অনেক উপরে উঠে যাচ্ছে, এবং এই অনলাইন প্ল্যাটফর্মে যতগুলো স্টার্ট আপ দেখবেন প্রত্যেকটির উদ্যোক্তাই তরুণ। অর্থাৎ বিশ্বাস করেন আমাদের এই বাজারটিকে সম্পূর্ণরূপে নতুনভাবে বিপ্লব এনে দিয়েছে তরুণ প্রজন্ম। আমরা বিশ্বাস করি এই উদ্যোক্তাদেরকে বর্তমান বাংলাদেশ সরকারও এত গুরুত্ব দিয়ে দেখছে যে 2022 সালে যুব উদ্যোক্তা নীতিমালা হয়েছে, যেই নীতিমালার মাধ্যমে আমরা যুব উদ্যোক্তা গবেষণা কেন্দ্র পেয়েছি। প্রতি বছর উদ্যোক্তা মেলা আয়োজন করা হচ্ছে, উদ্যোক্তাদের জন্য বাজার অনুসন্ধান করা হচ্ছে, আরও নতুন করে তরুণ উদ্যোক্তাদেরকে কর অব্যাহতি দেওয়া হচ্ছে এবং পুঁজি সরবরাহ ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ আমরা বিশ্বাস করি এই উদ্যোক্তাদের বাজারে তরুণরা যেমন এখন অনেক বেশি প্রভাবশালী, সামনে এই নীতিমালাগুলোর কারণে আরও বেশি প্রভাবশালী হতে থাকবে। অর্থাৎ বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের ধারা সম্পূর্ণ বর্তমানে তরুণদের হাতে, এবং এটি আরও বেশি যাচ্ছে বর্তমান বাংলাদেশ সরকারের প্রজেক্টগুলোর মাধ্যমেই। অর্থাৎ সরকারও চায় যে আসলে তরুণরা এই জায়গায় নেতৃত্ব দিক। আমি জানি না বিজ্ঞ প্রতিপক্ষ কেন সেটা বুঝতে পারছেন না। এবার আসেন, তারা একটা মিথ্যাচার সরাসরি করে গেছেন যে বর্তমান বাংলাদেশের 25% তরুণ। কথাটা সম্পূর্ণরূপে ভুল। বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মাধ্যমে চলছে। অর্থাৎ বাংলাদেশের যে মোট জনসংখ্যা তার বেশিরভাগই এই মুহূর্তে কর্মক্ষম জনশক্তি, যার মধ্যে 35 বছরের নিচে আছে বাংলাদেশের 64% মানুষ। আমরা যদি একদম সংখ্যায় আসি, 45.9 মিলিয়ন মানুষ বর্তমানে তরুণ, এবং এত বড় একটা জনগোষ্ঠী যারা কর্মক্ষম, যারা ঝুঁকি নিতে প্রস্তুত, তাদের উপরই আপনার সবচেয়ে বেশি মনোযোগ থাকা উচিত। সুনাগরিক হয়তো সবাইকে হতে হবে মাননীয় সভাপতি। চিন্তা করুন কাকে সুনাগরিক বানানোর জন্য আপনি সবচেয়ে বেশি কষ্ট করবেন, কাদের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দিবেন, কারা মুখ্য ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি যেই জনগোষ্ঠীর কর্মক্ষমতা আছে, সক্ষমতা আছে আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং এই ঝুঁকি নেওয়ার মানসিকতা আছে, সোচ্চার হয়ে আছে, সেই জনগোষ্ঠীর উপরেই আমাদের মনোযোগটা দেওয়া উচিত। তরুণদেরকে মুখ্য নেতৃত্বে নিয়ে এসে বাকি জনগোষ্ঠীকে তাদেরকে ফলো করার জন্য এগিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবার আসেন, এই তরুণরা আপনার দেশের সবচেয়ে বড় বড় অন্যায়গুলোতে যখন হাত দেয়, এর সবচেয়ে বড় উদাহরণ প্রবলেম আমরাই মাননীয় স্পিকার। বুয়েটে যখন র্যাগিং কালচার নিয়ে কথা হয়েছে, তার সবচেয়ে বড় প্রতিবাদ নিয়ে এসেছে তরুণরাই, যা আমরা বিশ্বাস করি আমরাই এর সবচেয়ে বড় সফলতা পেয়েছি, সামনে বাকি জেনারেশনও পাবে। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা MN মুস্তাফিজুল ইসলাম, সময় 5 মিনিট। জানতে ইচ্ছে হয় আপনারা কোন প্রজন্মকে নিয়ে আজকে বিতর্ক করছেন, যাদের 40% বেকার, 42% বিদেশমুখী, আর বাকিদের নিয়ে জল্পনার কল্পনার শেষ নেই। দ্বিতীয় বক্তা এসে বলছে যে বুয়েটের মানুষজন র্যাগিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। এইখানেই প্রশ্ন জাগে, তাহলে র্যাগিংটা আপনার কোন প্রজন্ম করেছিল? অবশ্যই তরুণ প্রজন্ম। তার মানে মাননীয় সভাপতি, আপনার এক প্রজন্মের মানুষ কখনোই সুনাগরিকের কাতারে পড়তে পারে না। সুনাগরিক হতে হলে যে কোনো প্রজন্ম হতে পারে। আপনি প্রাপ্তবয়স্কর কথাও যদি চিন্তা করেন, সেইখানেও ভুল আছে, সেইখানেও ভুল ভ্রান্তি আছে। কিন্তু যেই নাগরিকটা আমার দেশ সম্পর্কে সচেতন, কেন আজকে যেই মানুষটা বৃদ্ধ বয়সে দেশের সচেতনতার বুলি দিচ্ছে, সেই মানুষটা কি আমার সুনাগরিক হতে পারে না? দেশের মুখ্য ভূমিকা পালন করতে পারে না? যেই মানুষটা প্রাপ্তবয়স্ক হয়েও আজকে বড় বড় উদ্যোক্তা হচ্ছে, হাজার হাজার তরুণের কর্মসংস্থান তৈরি করে দিচ্ছে, কেন সেই মানুষটাকে আজকে দেশের মুখ্য হতে পারে না? আমরা মনে করি আপনার দেশ সম্পর্কে যেই তরুণটা, যেই প্রাপ্তবয়স্ক কিংবা বৃদ্ধ যে কোনো প্রজন্মেরই হোক না কেন, আজকে তাকেই আপনাকে মুখ্য বলে দাবি করতে হবে। তার প্রথম কারণ, আপনারা বলছিলেন যে উদ্যোক্তার কথা। আজকে কতজন তরুণ দেখাতে পারবেন উদ্যোক্তা হচ্ছে? ফেসবুক উদ্যোক্তার কথা বলছে। যখন আমরা ফেসবুকে কিছু কিনতে চাই, প্রথম প্রশ্ন জাগে এটা ভুয়া হতে পারে। আজকে এই ফেসবুক উদ্যোক্তারা আমরা একটা পণ্য অর্ডার দিলে আমাদেরকে আরেকটা পণ্য ধরিয়ে দিচ্ছে। তখনই আমরা বুঝতে পারি এই ফেসবুক উদ্যোক্তাদের কথা। তার মানে ওইটা তার মানসিকতার সমস্যা। এখন এই
প্রতিটা আপনার আজকে বিতর্কের ছিল তারুণ্যের শক্তি নিয়ে না, তরুণ কি কি করতে পারে এইটা নিয়ে না, বিতর্কটা ছিল এই বর্তমান যে তরুণ প্রজন্ম তারা কি বর্তমানের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারছে কিনা। মাননীয় সভাপতি, ঠিক সেই জায়গায় আমরা দেখতে পারি যখন আমার দেশের 4,19,00,000 তরুণ এবং আপনি 2-1 লাখ তরুণের গল্প আমাকে শোনাচ্ছেন, কেন বাকি 4 কোটি তরুণ কি আপনার দেশের নাগরিক ছিল না? তারা কি মুখ্য ভূমিকায় নেই? তাহলে কেন নেই সেটা বোঝানোটা আপনার কর্তব্য ছিল। আজকে মাননীয় সভাপতি দেখেন তরুণদের মনস্তাত্ত্বিক অবস্থা কেমন থাকে। প্রথমত বেকার সমস্যা, যখন একটি তরুণ বেকার থাকে তখন পারিবারিক চাপ থাকে, তার মধ্যে হতাশাগ্রস্ত থাকে, মানসিকভাবে বিপর্যস্ত থাকে। এই মানসিকভাবে বিপর্যস্ত থাকা তরুণ সে চিন্তা করে এই দেশের জন্ম হয় তার জন্য পাপ ছিল, এবং সেই তরুণকে আপনি চিন্তা করেন যে আপনার দেশের মুখ্য ভূমিকায় আছে। তাই আমরা মনে করি যেই দেশ আপনার দেশ সম্পর্কে সচেতন, যেই মানুষটা আপনার দেশের আইন সম্পর্কে সচেতন, সেই মানুষই অধিকার রাখে একটা দেশের উন্নয়নের ধারাবাহিকতার মুখ্য ভূমিকা রাখতে। ধন্যবাদ। এবারে পক্ষ দলের তৃতীয় বক্তা ফাহিম ফয়সাল মুনিম, সময় 5 মিনিট। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সভাপতিকে আজকের বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ প্রদানের জন্য। শুরুতেই আমার বক্তব্য শুরু করতে চাই বিরোধী পক্ষের প্রতি একটি প্রশ্ন রেখে, সেটি হচ্ছে তারা কেন আজকের এই বিতর্কটিকে এমনভাবে একটু উপস্থাপনের দিকে নিয়ে যাচ্ছেন যেটা দাঁড়াচ্ছে যে তরুণরা এবং সুনাগরিকরা এই দুটি পরস্পর এক্সক্লুসিভ একটি বিষয়। কেউ তরুণ হলে সুনাগরিক হতে পারবে না বা সুনাগরিক হলে তরুণ হতে পারবে না। তারা বিষয়টিকে এমনভাবে উপস্থাপনের বারবার চেষ্টা করছেন যেটি প্রমাণিত হয় তাদের পক্ষ থেকে একদম প্রথমে যে যুক্তিটি এসেছিল প্রথম বক্তার কাছ থেকে, সেটি তারা বলেছিলেন যে 2001 থেকে 2008 সালে বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছিল, অনেক বেশি দুর্নীতি হচ্ছিল, এবং 2008 সালের পর থেকে হঠাৎ করে বাংলাদেশ অনেক উন্নয়নের ধারার দিকে চলে গিয়েছে। তো এই ক্ষেত্রে তাদের প্রতি প্রশ্ন থাকে যে এই 1 বছরের ব্যবধানে 2008 থেকে 9-এর মধ্যে যারা তরুণ প্রজন্ম ছিল তারা কি হঠাৎ করে 1 বছরের মাঝখানে তারা সুনাগরিক হয়ে গেল সবাই, কিংবা 2008 সালের আগে কি তাদের মধ্যে সুনাগরিক হওয়ার কোনো মানসিকতা তৈরি হয়নি? ঠিক কী কারণে তারা বলছেন যে 2008 সালের আগে সুনাগরিকরা ছিল না বিধায় বাংলাদেশ পিছিয়ে ছিল, এবং পরপরে নাটকীয়ভাবে 2008 সালের পরে সবাই সুনাগরিক হয়ে গিয়েছেন বিধায় বাংলাদেশ এগিয়ে গিয়েছে? এটি কোনোভাবেই আমার বোধগম্য হয়নি। তারা আজকে তরুণ প্রজন্মকে পুরোপুরি সব কিছুর দোষ দিয়ে গেলেন। তরুণ প্রজন্ম বেকার, তরুণ প্রজন্ম মাদকাসক্ত, তরুণ প্রজন্ম অন্যায় লিপ্ত। তাদের কাছে প্রশ্ন থেকে যায়, এই যে অন্যায়ের ধারাগুলো চলছে এর দায় কি তরুণ প্রজন্মের, নাকি তরুণ প্রজন্ম এই সিস্টেমের একটা ভিকটিম? তারা বলছেন যে তরুণ প্রজন্ম কাজ না থাকা হতাশায় ভুগছে বিধায় তারা এগুলো করছে। তাহলে তারা কিভাবে এর জন্য তরুণ প্রজন্মকে দায় দিচ্ছেন? তরুণ প্রজন্ম এই কাণ্ডগুলোর জন্য দায়ী নয়, বরং এই কাণ্ডগুলো যে হয়েছে সেটি সিস্টেমের অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তরুণ প্রজন্ম কাজ করছে, যেগুলো আমাদের প্রথম বক্তা যে 4-5টি পয়েন্ট দেখিয়েছিলেন সেগুলোতে উঠে আসে। তারা দায় দিলেন যে তরুণ সমাজ ফেসবুকে পড়ে থাকলেও ফেসবুকের মাধ্যমে কি আমাদের কোনো উপকারিতা হয়নি? ফেসবুকে এখন আমাদের একটি বিশাল বাজারের ব্যবস্থা তৈরি হয়েছে, অসংখ্য কোম্পানি তারা সেখানে অ্যাডভার্টাইজমেন্ট প্রোগ্রাম চালু করছে। বিভিন্ন যখন অনাচার হয়ে থাকে তখন এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম একত্র হচ্ছে, সেখানে তারা শুরু করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তরুণ প্রজন্ম কেন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে সে নিয়ে কথা বললেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা যদি আমাদের স্ট্যান্ডের ক্লাসের কথা চিন্তা করি, তারা বললেন যে সুনাগরিকরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে, কিন্তু এটি মনে রাখতে হবে যে এই সুনাগরিকরা কখনোই আকাশ থেকে পড়বে না, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সুনাগরিক তৈরি করার প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার নেতৃত্ব দিবে আমাদের তরুণ সমাজ, যারা পরবর্তীতে পলিসি বা নীতি নির্ধারণী ভূমিকা যাবে। তারা শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করবে, তারা গিয়ে জনগণকে কিভাবে সুনাগরিক করে তোলা যায় সেই আন্দোলনের নেতৃত্ব দিবে তরুণ সমাজ। তাই যে সুনাগরিকের কথা তারা বললেন, সেই সুনাগরিক তৈরির প্রক্রিয়াটাকে কিন্তু এগিয়ে নিবে তরুণ সমাজ। ঠিক এ কারণে আজকে আমরা মনে করি যে বর্তমানে যে উন্নয়নের ধারাবাহিকতা সেটি বজায় রাখতে মুখ্য ভূমিকা এবং নেতৃত্বের ভূমিকা অবশ্যই দিবে তরুণ সমাজ, এবং সুনাগরিক তৈরি তার একটি মাধ্যম মাত্র। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের তৃতীয় বক্তা সুমাইয়া আক্তার, সময় 5 মিনিট।
ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজ পক্ষ দলের কথা শুনছিলাম, মনে হচ্ছিল যেন ধান বানতে শিবের গীত শুনছি। কেননা আজকে যে দেশে তরুণ প্রজন্মের নেই কোনো দেশপ্রেম, আত্মকেন্দ্রিকতায় পূর্ণ এবং ধর্ষণ, হত্যা, গুমের ষোলকলা পূর্ণ করে আজকে যখন তারা টিকটক, বিগল লাইফ কিংবা মাদকাসক্তির মতো ব্যাধিতে নিমজ্জিত, ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আজকে তারা তরুণ প্রজন্মকে অর্থাৎ গোটা প্রজন্মকে তারা আজকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার মুখ্য কিংবা প্রধান বলে দাবি করে গেছেন, কিন্তু তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যাই তারা দিয়ে যেতে পারেননি। মাননীয় সভাপতি, আজকে আপনি লক্ষ্য করুন, আজকে যখন আপনি দেশের ৭৫% জনগণের সকল অবদানকে ভুলে গিয়ে শুধুমাত্র একটি সুনির্দিষ্ট প্রজন্মকে দায়ী করছেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, ঠিক সেই জায়গাটিতে আমার বিরোধিতা। অর্থাৎ আমার তরুণরা কি করেছে কি করেনি তার থেকেও সব থেকে বড় বিরোধিতার জায়গা হচ্ছে সমগ্র প্রজন্মকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার দায়ী করার, মুখ্য হিসেবে দায়ী করার জায়গাটিতে। মাননীয় সভাপতি, আজকে তারা বারবার বলে যাচ্ছেন অর্থনৈতিক খাতে অনেক উন্নয়ন করেছে তরুণ প্রজন্ম, কিন্তু তারা ভুলে গেছেন ৮১ বছর বয়সী কাজী খলিকুজ্জামান আহমদ স্যারের মতো একজন অর্থনীতিবিদের কথা, যিনি এখন পর্যন্ত বর্তমান অর্থনীতি নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন আইডিয়া এবং উপদেশ দিয়ে যাচ্ছেন। কিন্তু তারা বলেছেন আয়মান সাদিকের কথা। আমরা কিন্তু তরুণের কোনো কথা বা তরুণদেরকে অস্বীকার করে যাচ্ছি না, তবে আপনি যখন দেখছেন আপনার বিশ্ববিদ্যালয়ে যখন আপনি র্যাগিংয়ের কথাটা বললেন, তখন অর্ধেক র্যাগিং যখন একদল তরুণ করছে আর একদল তরুণ সেটাকে রুখছে, অর্থাৎ গোটা প্রজন্ম কিন্তু রুখে দিচ্ছে না, বরং গোটা প্রজন্মের মধ্যেই অমিল আছে দেখেই আমি এই প্রজন্মের জায়গাটিতে বিরোধিতা করছি। আমি তরুণকে অস্বীকার করি না, আমার তারুণ্যের দরকার আছে দেশের জন্য, কিন্তু সেই তারুণ্যকে অস্বীকার করে নয়, বরং তরুণ প্রজন্মকে যখন আপনি শুধুমাত্র প্রজন্মকে নিয়ে কথা বলেন, ঠিক সেই জায়গায় আমার বিরোধিতা। আজকে মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেলেন অনেক উদ্যোক্তা হয়েছে, কিন্তু এই উদ্যোক্তার জায়গাটি নিয়ে আমি আরও একটু কিছু যুক্ত করতে চাই সেই জায়গাটিতে। তিনি বললেন যে তরুণরা অনেক ধরনের অনেক প্রতিষ্ঠান তৈরি করছেন, কিন্তু দেখেন স্যার ফজলে হোসেন আবেদ কিন্তু বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা, তিনি কিন্তু কোনো তরুণ ছিলেন না সেই বয়সে। কিন্তু এর মানে কি আমি বলবো যে আমার দেশের মুখ্য শুধু জ্যেষ্ঠরাই? না, আমি বলতে চাই আমার সুনাগরিকের কথা। আমার সুনাগরিক যে কোনো প্রজন্ম থেকে হতে পারে, অর্থাৎ তিনি কিশোর হতে পারেন, তিনি যুবক হতে পারেন, তিনি তরুণ হতে পারেন, তিনি জ্যেষ্ঠ হতে পারেন, তিনি সকল বয়সের হতে পারেন, কিন্তু তিনি ওই যেই বয়সের তিনি সেই প্রজন্মকে আমরা কখনো মুখ্য বলবো না, আমরা ওই মানুষটিকে, ওই সুনাগরিককে আমরা বলবো তিনিই মুখ্য। আজকে মাননীয় সভাপতি, আজকে তারা বললেন শিক্ষা খাতে তাদের অবদান কিংবা শিক্ষা খাতে তারা আসলে কি করছেন, শিক্ষা নিয়ে চিন্তা করছেন কিংবা গবেষণা করছেন। আজকে মাননীয় সভাপতি, যখন আজকে আমাদের বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বের হয়ে যখন তারা বিদেশমুখী হয়, বাংলাদেশের যখন 42% বিদেশমুখী তরুণরা বিদেশে যায় গবেষণার নাম করে, এবং সেখানে গিয়ে সেই অত্যাধুনিক জীবনযাপন যখন তার একটা নিত্যদিনের একটা হয়ে যায়, তখনই কিন্তু তারা আর ওখান থেকে দেশে আসেন না। কিন্তু আমরা কি করি, আমরা চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকি, কবে আমার সেই তরুণ আসবে, কবে সেই গবেষণা দিবে, কবে আমার দেশ উন্নত হবে। আজকে মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমি পরিশেষে বলতে চাই যে একটি গাছের অনেকগুলো অসংখ্য কাণ্ড থাকতে পারে, কিন্তু সেখানে আপনার এই কাণ্ডকে নিয়ে মাতামাতি করতে গিয়ে আপনি যখন মূলকে ভুলে যাবেন, ঠিক ওই জায়গাটিতে আমার সমস্যা আছে, ঠিক ওই জায়গাটিতে আমার বিরোধিতা আছে। আজকে এই জন্য আমি বলবো, তর্কের খাতিরে তর্ক না করে আসুন আমাদের সাথে সুর মিলিয়ে বলুন যে তরুণ প্রজন্মই নয়, বরং আমার দেশের যে কোনো প্রজন্ম থেকে উঠে আসা প্রত্যেকটি সুনাগরিকই পারে আমার বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে যুক্তিখণ্ডনের পালা। যুক্তিখণ্ডন পর্বে প্রথমেই আহ্বান জানাবো পক্ষ দলের প্রতিনিধি আব্দুল্লাহ আল মোহতাসিমকে। সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দল একটা জায়গায় বারবার ভুল করেছেন, সেটা হচ্ছে তারা এই বিতর্কটাকে এমন একটা জায়গায় নিয়ে ফেলার চেষ্টা করেছেন যেখানে তারা দেখানোর চেষ্টা করেছেন যে আজকের বিতর্কটা তরুণ প্রজন্ম ভার্সেস অন্য প্রজন্মগুলো নিয়ে। আজকে আমরা কিন্তু সেটা করছি না মাননীয় সভাপতি। আজকে আমাদের মূল জায়গাটা কিন্তু সেটা না, যে আজকের বিতর্কটা হচ্ছে তরুণ প্রজন্ম আসলে এই উন্নয়নের ধারাটা বজায় রাখতে পারবে কিনা, আজকে এইটা নিয়ে। আজকে আমরা তরুণ প্রজন্ম ভার্সেস অন্য প্রজন্ম নিয়ে আজকে আমরা বিতর্ক করছি না, এটা তারা একটা ভুল জায়গায় নিয়ে বিতর্কটাকে ফেলেছেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তারা বারবার আমাদেরকে বলছেন আমরা নাকি কয়েকজনকে
প্রতিনিধিত্ব করছি, আমরা নাকি কয়েকজনকে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে দাঁড় করাচ্ছি মাননীয় সভাপতি। কিন্তু আমরা মূল কথাগুলো কি বলেছি আজকে? আমাদের মূল কথাগুলো ছিল যে তরুণ প্রজন্ম সামাজিকভাবে অর্থনৈতিকভাবে এবং অন্যান্যভাবে প্রযুক্তিগতভাবে নীতি নির্ধারকের দিক থেকে এই সব দিক থেকে আমাদের আজকে সমাজে, আমাদের আজকে রাষ্ট্রে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করছে, তারা একটা অগ্রণী ভূমিকা পালন করছে মাননীয় সভাপতি। তারা বারবার তরুণ প্রজন্মকে একটি নেতিবাচক আলোকে দেখানোর চেষ্টা করেছেন। তারা বারবার বলছেন তরুণ প্রজন্ম খারাপ, তরুণ প্রজন্ম টিকটকে মগ্ন, তরুণ প্রজন্ম দুর্নীতিতে মগ্ন। তারা এর মধ্যে ধর্ষণের কথা বলেছেন, দুর্নীতির কথা বলেছেন মাননীয় সভাপতি। কিন্তু মাননীয় সভাপতি গত 10 বছর বা এক কথায় তারা 52 ভাষা আন্দোলনের কথা বলেছেন। 52 ভাষা আন্দোলনের দিকে যদি আমরা যাই তাহলে সেখানেও আমরা দেখতে পাবো যে এটি শুরু করেছিল কিন্তু তরুণ প্রজন্মের হাত ধরে কিন্তু আমরা আজকে বাংলা ভাষা পেয়েছি। তরুণ প্রজন্মের আজকে তাদের উৎসর্গের মাধ্যমে, তাদের ত্যাগের মাধ্যমে আমরা বাংলা ভাষা পেয়েছি। এমনকি 71 মুক্তিযুদ্ধের কথা তারা বললেন, 71 মুক্তিযুদ্ধ মূল চালিকা শক্তি কিন্তু ছিল তরুণ প্রজন্মই। সেই সময়ের যুবকেরা, আমরা যে 18 থেকে 35 বছর বয়সী যে তরুণ প্রজন্মের কথা বলেছি, তারাই কিন্তু সেই সময় চালিকা শক্তি ছিল মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, তাই তাদের প্রত্যেকটা কথা যে একটা জায়গা কেন্দ্র করে ঘুরছে যে তরুণ প্রজন্ম আছে খারাপ এবং তরুণ প্রজন্মের উপর আজকে আমরা ভরসা করতে পারবো না, এবং তরুণ প্রজন্ম ভার্সেস অন্য প্রজন্মের মধ্যে কোনটি ভালো। আজকে তারা প্রথমত বিতর্কটি অন্য একটা জায়গায় নিয়ে ফেলেছেন, তাদের বিতর্কটি আজকে মূল জায়গাটিতে নেই, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তারা তাদের যে মূল পয়েন্টগুলো ছিল, তাদের যে মূল জায়গাগুলো ছিল সেগুলো প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, কারণ তারা সম্পূর্ণ একটি ভিন্ন জায়গা থেকে যেহেতু বিতর্ক করেছেন। এবং তারা যে প্রতিবার যে সুনাগরিকের কথা যে বলতে চেয়েছেন, যে সুনাগরিকের প্রত্যেকটি বৈশিষ্ট্য যে তারা দিয়েছেন, তারা কিন্তু তরুণ প্রজন্মের সাথে, আমরা যে তরুণ প্রজন্মের সংজ্ঞা দিয়েছি এবং তরুণ প্রজন্মের যে বৈশিষ্ট্যগুলো দিয়েছি তার সাথে পুরোপুরি মিলে যায় মাননীয় সভাপতি। তাই এখানে আমরা বলছি যে তরুণ প্রজন্ম কিন্তু পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাননীয় সভাপতি। আজকে মাননীয় সভাপতি তারা বারবার এটি বলছেন যে তাদের একটি কথা খুবই হাস্যকর লেগেছে মাননীয় সভাপতি, যে তারা বারবার বলছেন যে প্রাপ্তবয়স্ক হয়েই বেশিরভাগ উদ্যোক্তা হয়, তরুণ প্রজন্ম আসলে উদ্যোক্তা হতে পারে না। কিন্তু মাননীয় সভাপতি, আমরা যদি উদ্যোক্তা সমাজের দিকে তাকাই, উদ্যোক্তাদের দিকে তাকাই, তাহলে প্রায় সবগুলো উদ্যোক্তা, সবগুলো স্টার্ট আপ, সবগুলো নতুন আইডিয়া, নতুন ভাবনা চিন্তা সবগুলো কিন্তু তরুণ প্রজন্ম থেকে উঠে এসেছে, এবং সেগুলো কিন্তু দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখছে প্রতিনিয়ত মাননীয় সভাপতি। তাই মাননীয় সভাপতি আমি আজকে বলতে চাই যে তরুণ প্রজন্মই পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। ধন্যবাদ। যুক্তি খণ্ডন পর্বে বিপক্ষ দল থেকে আসবে সুমাইয়া আক্তার, সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার পক্ষদল বলছেন আমরা বিতর্ক বুঝিনি, কিন্তু আমার তো বিশ্বাস, আমার যেটা মনে হচ্ছে তারা আজকে বিতর্কের বিষয়টি পড়েননি। কারণ আজকে যদি আপনি লক্ষ্য করেন, আজকের বিষয়টি ছিল তরুণ প্রজন্মই পারে, অর্থাৎ তিনি প্রত্যয় দিয়ে বুঝিয়েছেন মুখ্য কিংবা প্রধানের জায়গাটা, যেটি তরুণ প্রজন্মকে বোঝানো হচ্ছে। তিনি যখন এই প্রত্যয়কে তো তারা যখন সংজ্ঞায়ন থেকে বাদ দিয়েছে, তখনই আমরা বুঝতে পেরেছি বিষয়টি আসলে কি ঘটতে যাচ্ছে। তো মাননীয় সভাপতি, আজকে তারা বলছেন যে 52 ভাষা আন্দোলন শুরু করেছিলেন সালাম, বরকত, রফিকের মতো তরুণরা। কিন্তু মাননীয় সভাপতি, ইতিহাস না জানলে যেটা হয় আর কি, সেখানে আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিতে চাই 1848 সালে ধীরেন্দ্রনাথ দত্তরা 67 বয়সের একজন ব্যক্তি কিন্তু ভাষা আন্দোলন প্রথম শুরু করেছিলেন, যেটি হয়তো আপনারা জানেন না। মাননীয় সভাপতি, আজকে তারা বলছেন ডিজিটাল প্রযুক্তি কিংবা এই ধরনের বিভিন্ন ধরনের প্রযুক্তিগত শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। হ্যাঁ, শিক্ষিত হচ্ছে, তারা 82% আসক্তও হচ্ছে সেই ডিজিটাল প্রযুক্তির সাথে। 82% যখন আসক্ত হচ্ছে, আবার যখন তারা মাদকাসক্তি নিয়ে কথা বলছে, তারা বলছেন তরুণরা বাক স্বাধীনতা আছে, তরুণদের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভাবনী চিন্তা আছে। আপনার কাছে আমার প্রশ্ন যেটি আমরা রেখে গিয়েছিলাম, যে এত শতাংশ মাদকাসক্ত কিভাবে তাদের বাক স্বাধীনতা কিংবা তাদের বাক চিন্তা ভাবনা এগুলো তারা করতে পারছেন, সেটি তো আমার বোধগম্য হচ্ছে না। কারণ মাদকাসক্তির মূল কাজ কি? তার চিন্তা শক্তিকে বিলুপ করে দেয়া। যখন মাদকাসক্ত বিলুপ করে দিচ্ছে, তাকে আপনি বলছেন তারাই নাকি আজকে অনেক বিশাল কোনো উন্নয়ন বা অনেক বিশাল কিছু নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। আসলে জিনিসটা আপনারা নিজেরাই নিজেদের অবস্থান নিয়ে এখনই হিমশিম খাচ্ছেন। মাননীয় সভাপতি, আজকে যখন তারা বলছেন বারবার যে তারা বলছেন যে মেধা কিংবা তাদের যে মেধার বিষয়গুলো, সেগুলো আমার দেশ উন্নত করার ক্ষেত্রে বড় একটা অংশ নিয়ে কাজ করছে। কিন্তু আজকে সেই মেধা কিংবা সেই মেধাকে কাজে লাগানোর জন্য তাদের তো দেশে থাকতে হবে। আপনি তো দেশেই থাকছেন না। অনেক জ্যেষ্ঠ আছেন যারা অনেক বেশি চিন্তা ভাবনা করেছেন দেশ নিয়ে, যারা অনেক বেশি দেশের অর্থনীতি কিংবা শিক্ষা খাত নিয়ে চিন্তা করেন, তারা দেশ থেকে পালিয়ে যাননি, দেশে থেকে দেশের জন্য কাজ করছেন। আপনি তাদেরকে অস্বীকার করছেন, কারণ শুধুমাত্র আপনি প্রজন্মকে ঘিরে কথা বলছেন। তাই আমার সুনাগরিক সে যে কোনো প্রজন্মের হতে পারে, তবে তাকে প্রথমত দেশে থাকতে হবে, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাকে দেশপ্রেম থাকতে হবে, তার মধ্যে আত্মকেন্দ্রিকতা থাকতে পারবে না। তাই মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের জন্য ধন্যবাদ। এবারে বিচারক প্যানেল থেকে প্রতিটি পক্ষকে একটি করে প্রশ্ন করবেন জনাব রথীন্দ্রনাথ দত্ত।
বিষয়টি ছিল তরুণ প্রজন্মই পারে বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে। পক্ষ দলের নিকট আমার প্রশ্ন, রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা এবং কাঙ্ক্ষিত রাজস্ব আয় ব্যতীত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব কিভাবে? জি, ধন্যবাদ পুনরায় সুযোগ দেওয়ার জন্য। প্রশ্নটি ছিল রাজনৈতিক স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা ব্যতীত আমরা কি আসলে উন্নয়ন অর্জন করতে পারি কিনা। প্রথম প্রশ্নের উত্তরটি হচ্ছে এমন, যেই মুহূর্তে আমরা আমাদের বিতর্কে দেখিয়ে গিয়েছি যে তরুণ প্রজন্মের একটি স্পৃহা রয়েছে তার বাক স্বাধীনতার চর্চা করার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার এবং গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সময় তারা দেশীয় জাতীয় রাজনীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিংবা হচ্ছে গিয়ে তাদের নিজস্ব বিশ্ববিদ্যালয়ে সভা সেমিনার কিংবা মানববন্ধন করে জাতীয় বিভিন্ন বিষয়ে তাদের মন্তব্যগুলো বা মতামতগুলো প্রদান করার জন্য। যেই মুহূর্তে তারা গণতান্ত্রিক চর্চায় ভূমিকা রাখে, সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে কাজ করে, সেই মুহূর্তে রাজনৈতিক যে অস্থিরতা এবং সহিংসতা সেই জিনিসটাকে আমরা সুনির্দিষ্ট আলোচনা এবং মতামত প্রদানের মতো বাকস্বাধীনতার চর্চা দিয়ে বন্ধ করতে পারি। যেই মুহূর্তে গণতান্ত্রিক চর্চা থাকে সেই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, রাজনৈতিক ধারাবাহিকতা থাকে। দ্বিতীয় প্রশ্নটি ছিল রাজস্ব আদায়ে তরুণদের ভূমিকা আছে কিনা। রাজস্ব আদায় যে কোনো সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিকজ ওইটা দিয়ে মেগা প্রজেক্টগুলো আমরা সাধন করি। যেই মুহূর্তে তরুণরা সিস্টেমের দুর্নীতি কিংবা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে, সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট জবাবদিহিতা সরকারের কাছে দাবি করবে, তখন সরকারের এই বাধ্যবাধকতাতে থাকবে যে এই জবাবদিহিতাগুলো পূরণ করার এবং রাজস্ব আদায় এবং দুর্নীতি বিরুদ্ধে কাজ করার জন্য সরকার আরও বেশি মনোযোগী হবে। এবং তরুণ প্রজন্মের এই বলিষ্ঠ ভূমিকাটিকুই সরকারকে প্রেশার করে এই জিনিসটুকু নিশ্চিত করণে। ধন্যবাদ। ধন্যবাদ চমৎকার উত্তর দেওয়ার জন্য। এখন বিপক্ষ দলের প্রতি আমার প্রশ্ন, শিক্ষার সহজলভ্যতা, রাজস্ব আয়ের ধারাবাহিকতা এবং তারুণ্যের প্রদীপ্ত উদ্যোগ ছাড়া বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব কিনা? ধন্যবাদ বিচারক মণ্ডলীকে এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমরা জানি যে তারুণ্যের উদ্দীপনা কিংবা তারুণ্যের শক্তি যে কোনো বয়স থেকে আমরা অনুভব করতে পারি। এই তারুণ্যের উদ্দীপনা ছাড়া আমরা কিভাবে উন্নয়ন করতে পারি? প্রথমত, আজকে একটা উন্নয়ন করার জন্য আপনার সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা দরকার, যেটার কারণে আমরা দেখতে পারি তারুণ্যের থেকে আমরা কখনো সুদূর প্রসারী পরিকল্পনা আমরা পাই না। দ্বিতীয়ত, আজকে এই তরুণরা কখনো আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করে যে আমার কি লাভ হচ্ছে, বা আজকে তারা চিন্তা করে যে আসলে এই তার যে সফলতা সেটা একান্তই তার, দেশ তাকে কিছু দিচ্ছে না। যখন সেই তরুণটা নিচে বেকার হয়, সে চিন্তা করে এই দেশে জন্ম হওয়া তার জন্য পাপ ছিল। ঠিক সেই জায়গায় তার মোটিভেশনের দরকার হয়। সে দেখতে চায় যে আসলে কোন মানুষটা সফল হয়েছে। যখন সে সফল মানুষ কিংবা সফল উদ্যোক্তা খুঁজতে চায়, তখনই সে প্রাপ্তবয়স্ক মানুষের দিকে তাকায়। আর ঠিক সেই জায়গায় আমরা দেখতে অনেক উদাহরণ দিয়েছি। আর এই প্রাপ্তবয়স্ক মানুষরাই যখন আমরা দেখতে পারি সুপরিকল্পিত পরিকল্পনা দেয়, এবং যখন এই বাংলাদেশ সরকার থেকে বাজেট আসে বাস্তবায়নের ক্ষেত্রে, তখনই আমরা দেখতে পারি তরুণদের থেকেও প্রাপ্তবয়স্ক মানুষরা এই বিষয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকে কিংবা দেশ চিন্তায় মগ্ন থাকে। তাই আমরা মনে করি এই তারুণ্যের উদ্দীপনা ছাড়াও দেশে উন্নয়ন করা সম্ভব। এতক্ষণ আমরা দুটি পক্ষের চমৎকার উপস্থাপনা, যুক্তিখণ্ডন এবং প্রশ্নোত্তর শুনলাম। এখন আমি দুটি দলের মেধাবী বিতার্কিকদের উদ্দেশ্যে সবিনয়ে দু চারটি কথা বলি। আমরা যে তরুণদের নিয়ে কথা বললাম, সেই তরুণরা বিশ্বের প্রেক্ষাপটে জেড প্রজন্মের কিংবা আলফা প্রজন্মের 60-এর দশকের প্রজন্মকেও আমরা বলছি বুমার্স, তারপরে বিভিন্ন প্রজন্ম, এই প্রজন্ম। বিচ্ছিন্নভাবে তরুণরা বাংলাদেশের তরুণ এভাবে ভাবলে হবে না, এটি মনে রাখতে হবে যে বিশ্বের তরুণ এবং গোটা বিশ্বব্যাপী উৎকর্ষ অনুসন্ধান করছে তরুণদের একটা বিরাট অংশ। তবে প্রতিটি প্রজন্মেরই অংশগ্রহণ রয়েছে, দুপক্ষই সুন্দরভাবে বিষয়টা এনেছেন। নতুন দৃষ্টিভঙ্গি উদ্ভাবনের যে সাহস লাগে, যে ত্যাগ লাগে, সেটি হয়তো তরুণদের মধ্যে বেশি, কিন্তু উদ্ভাবন এবং ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে সকল বয়সের সকল প্রজন্মের মানুষ একসাথে মিলেই কাজ করবে। আমাদের কর্মী যারা, 73 মিলিয়ন কর্মীর মধ্যে 23 মিলিয়নই সরাসরি তরুণ। বাংলাদেশের প্রেক্ষাপটে সামগ্রিক উন্নয়নে ওভারঅল প্রসপেরিটি ইন্ডেক্সে বাংলাদেশ যেটুকু এগিয়েছে, তরুণদের অবদান গুরুত্বপূর্ণ। কিন্তু কেবল তরুণরা নয়, সেটি আপনারা বলার চেষ্টা করেছেন, সেটিও যথাযথ বলেই আমি মনে করি। বিতর্কটা প্রাণবন্ত ছিল।
পক্ষে বিপক্ষে যে বিষয়গুলো তুলে আনা দরকার ছিল আপনারা তুলে আনার চেষ্টা করেছেন। এটি অন্তত কুতর্ক হয়নি, সুন্দর একটি আলোচনা হয়েছে। আপনারা ঝঞ্ঝার মতো উদ্দাম, আপনারাও নিয়ে যাচ্ছেন এগিয়ে সমাজকে। এপিজি আবুল কালাম বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে বলেছিলেন, তোমাদের স্বপ্নগুলো হবে বাংলাদেশের স্বপ্ন, তোমাদের ভাবনাগুলো হবে বাংলাদেশের ভাবনা, তোমাদের কাজগুলো হবে বাংলাদেশের কাজ। আমি শেষ করব এই তরুণদের জন্য শান্ত চৌধুরীর লেখা হে তরুণ বলে। হে তরুণ, তুমি সম্ভাবনা, তুমি প্রাচীর মুক্তি, তুমি নতুনের গান, তুমি আগামী বাংলাদেশ। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী সহ সকলকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব। সবাই ভালো থাকি। আমরা বিচারক মণ্ডলীর রায় ইতোমধ্যে পেয়ে গেছি। আমি আজকের এই গুরুত্বপূর্ণ বিতর্কের আসরের ফলাফল ঘোষণা করার জন্য আজকের উপস্থাপককে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা ধাপে ধাপে চলে এসেছি একদমই সেই জায়গায়, যে জায়গার জন্য যে সময়ের জন্য আসলে আমাদের এত অপেক্ষা, এত উত্তেজনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের একদমই ফলাফলের পর্যায়ে। ইতোমধ্যে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করে ফেলেছে ব্যালটের মাধ্যমে। আমি এখন সেগুলো সংগ্রহ করছি। প্রিয় দর্শক, সবুজ এবং লাল দু প্রকার ব্যালটই এখন আমার হাতে এবং এই ব্যালটের মাধ্যমেই আজকে ফলাফল নির্ধারিত হবে। বিজ্ঞ বিচারক মণ্ডলী ব্যালটের মাধ্যমে নম্বর প্রদান করেছেন। এই নম্বরের ক্ষেত্রে সবুজ এবং লাল তিনটির ক্ষেত্রেই সর্বোচ্চ দুটি ব্যালট যারা পাবে তারাই হবে বিজয়ী এবং আজকে এই ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো ফলাফল। সর্বোচ্চ সংখ্যক ব্যালট যারা পাবে তারাই হবে বিজয়ী। প্রথমে সবুজ ব্যালট আমি খুলছি। প্রথম সবুজ ব্যালটে শ্রেষ্ঠ বিজয়ী দল হচ্ছে বিপক্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। তিনটি ব্যালটের শুধুমাত্র একটি আমরা জানলাম, এখনও রয়েছে দুটি। দেখা যাক এই দুটির মধ্যে কি ফলাফল আসে। আমাদের দ্বিতীয় ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক দল হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। প্রিয় দর্শক, তার আমরা বুঝতে পারছি যে আমাদের আজকের শ্রেষ্ঠ বিতার্কিক দল হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী এখন আমি তৃতীয় ব্যালটটিও খুলব। আমাদের তৃতীয় ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক দল হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। তার আমরা বুঝতেই পারছি আমাদের আজকের শ্রেষ্ঠ বিতার্কিক দলকে, এবং অভিনন্দন আপনাদেরকেও, আপনারা ছিলেন বলেই ওরা আসলে শ্রেষ্ঠ বিতার্কিক হতে পেরেছে আজকে। অভিনন্দন। একই সাথে এখন আমরা চলে যাচ্ছি দেখার জন্য ব্যালটের মধ্যে কে হয়েছে শ্রেষ্ঠ বিতার্কিক। প্রথম ব্যালটে আমরা দেখছি আমাদের প্রথম ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক বিপক্ষ দলের সুমাইয়া আক্তার। আরও দুটি ব্যালট অবশিষ্ট রয়েছে, সেগুলো আমরা দেখব। আমাদের দ্বিতীয় ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক বিপক্ষের সুমাইয়া আক্তার। দুটি ব্যালটেই শ্রেষ্ঠ বিতার্কিক সুমাইয়া আক্তার। এখন দেখা যাক তৃতীয় ব্যালটে কি আছে। দর্শক, আমাদের তৃতীয় ব্যালটের শ্রেষ্ঠ বিতার্কিক বিপক্ষের সুমাইয়া আক্তার। তার আমরা বুঝতেই পারছি যে আমাদের আজকের শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে বিপক্ষের সুমাইয়া আক্তার। অভিনন্দন সুমাইয়া আক্তার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।